বাড়ি চিত্রা নদীর পাশেই। চিত্রা নদী যেমন তার একুল ভাঙে অকুল গড়ে, ঠিক তেমনি আমার জীবনের এই পর্যন্ত আসার জন্য বিভিন্ন বিষয়ে আমাকে চড়াই উতরাই করে আমার এই পর্যন্ত আসতে হয়েছে। মানুষের বেঁচে থাকার জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, যেমন আমাদের মৌলিক চাহিদা পাঁচটা: অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। শুধু এটা যে ধনীদের প্রয়োজন বিষয়টা এরকমের না, এটা গরিবদেরও প্রয়োজন হয়। আর এটা এই মৌলিক চাহিদাগুলো ছাড়া একজন মানুষের সঠিকভাবে বেড়ে ওঠা বেশ টাফ। এর ভিতরে অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে আমাকে টেনশন করতে হয়নি। আব্বুর বাড়ি আছে, আমাদের ধান হয়, সেই ক্ষেত্রে আমার বাসস্থান বলেন বা খাবারের জন্য বলেন, এটা আমার সমস্যা হয়নি। বাট একটা মানুষের শুধু এইগুলো হলেই হয় না, সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত হলে তার যে মৌলিক চাহিদাটা সেটা তো শিক্ষা। আর এই শিক্ষাটা অর্জন করার জন্য আমাকে স্ট্রাগল করতে হয়েছিল। আমার পরিবারটা খুব একটা ছোট পরিবার না, 3 ভাই 1 বোন। আমার এই পর্যন্ত আসার পিছনে অনেকের অবদান আছে, বাট এক্ষেত্রে আমার আম্মুর অবদানটা খুব বেশি। আমার পড়াশোনা হয়তো বা এসএসসি পাস করার পরেই থেমে যেত। এসএসসি পাস করার পরে আমি ঢাকায় চলে গেছিলাম, আপনার হচ্ছে সিকিউরিটি গার্ডের কাজ করতে। আমার টেনশন ছিল হচ্ছে আমি হচ্ছে টাকা ইনকাম করব। আমি ঢাকায় যখন যাই এবং আপনার হচ্ছে 2-3 মাস কাজ করার পর আমি বেশ অসুস্থ হয়ে পড়ি এবং বাড়ি চলে আসি। বাড়ি এসে আপনার হচ্ছে 1-2 মাস রেস্ট নিয়ে আমি আবার যাব। আমার ওইখানেই আমি থেমে যেতে পারতাম, পড়াশোনাটা আমার ওইখানেই থেমে যেতে পারতাম, কিন্তু ওইটা থেমে যায় নাই। ওইটা আম্মু আমাকে আর যাইতে দি নাই। মেন কথা হচ্ছে আম্মু আমাকে আর ওইখানে ওই সিকিউরিটি গার্ডের কাজে আর আমাকে যাইতে দি নাই। উনি পরের বাসায় আপনার হচ্ছে কাজ করেও আমার হচ্ছে টিউশন ফিটা ম্যানেজ করতে আমার খুব ভালো করে মনে আছে। একটা ছেলের বেড়ে ওঠার জন্য শুধু যে টাকা পয়সার যে বিষয়টা এরকমের না। খুব ছোটবেলায় আব্বু আম্মু সেপারেট ছিল পারিবারিক কারণে। এই কারণে দুইজনকেই খুব মিস করতাম। কখনো যখন আব্বুর কাছে থাকতাম তখন আম্মুকে মিস করতাম, যখন আম্মুর কাছে থাকতাম তখন আব্বুকে মিস করতাম। পড়াশোনার সুবিধার্থে আমি একটা কোচিংয়ে ভর্তি হই। কোচিংয়ে 2 থেকে 3 মাস তাকে টাকা দিয়ে আমি পড়ছিলাম, অর্থাৎ আমি তাদের টাকা দিতাম। কিন্তু আমার মেন টার্গেট ছিল হচ্ছে আমার কিন্তু টাকা ইনকাম করতে হবে, কারণ হচ্ছে ওই সময় আমার পক্ষেও বেশ কষ্ট হয়ে যাচ্ছিল। যখন সেকেন্ড ইয়ারে গেছি ওই কোচিংয়ে, মানে আপনার হচ্ছে ওই ভাইয়েরা যারা ছিল উনরা মনে করছিল যে আমি একজন ব্যাকআপ টিচার হিসাবে, ব্যাকআপ টিচার মানে আপনার হচ্ছে কেউ একদিন ক্লাসে আসলো না, সেই পড়াটা মিস হয়ে গেল, কিন্তু আমার ওই টপিকটা আমার ভালো জানা ছিল। আমার ওই সকল স্টুডেন্টদের জন্য আমাকে নিয়োগ দিল যে তুমি হচ্ছে ওদের পড়াবা। সেক্ষেত্রে হচ্ছিল কি আমাকে 2,000 টাকা করে দিচ্ছিল, কিন্তু 2,000 টাকার থেকে বড় যে বিষয়টা আমার ওইখানে যে পড়ার যে ফিটা, আমার ওই ফিটা নিচ্ছিল না তারা। কোচিং প্লাস হচ্ছে টিউশনি দিয়ে খুব ভালোই চলতেছিল। বাট দ্বিতীয় ধাক্কাটা খাই যখন হচ্ছে করোনা চলে আসে। করোনা চলে আসা হচ্ছে আমার ওই কোচিংটা বন্ধ হয়ে যায় এবং অনেকগুলো টিউশনিও চলে যায়, এবং এর মধ্যেই আপনার হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের যে বিষয়টা আসে। আম্মু আমার খুব মনে আছে, উনি পাশের বাসা থেকে উনি ধার করে উনি এনে দিছিল আমাকে, আমি ফর্ম ফিল আপ করছিলাম আর কি। আমি নগরের সরকারি কলেজ থেকে ইন্টার শেষ করি। 7 কলেজে পরীক্ষা দেওয়ার পরে আমার ঢাকা কলেজে হয়। ঢাকা কলেজে যেহেতু চান্স পেয়েছি, আপনার হচ্ছে ওইখানে থাকার জন্য আমাকে ঢাকায় যাইতে হয় আর কি। মেসে থাকা খাওয়া প্লাস হচ্ছে যে আনুষঙ্গিক যে খরচগুলো, এগুলো সম্পূর্ণই হচ্ছে বাড়ি থেকে নেওয়া হতো। বাড়ি থেকে ছোটো ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে, আব্বুর কাছ থেকে টাকা নিয়ে, আম্মুর কাছ থেকে টাকা নিয়ে অনেকটা নিজের কাছেও খারাপ লাগতো। এই কারণে চেষ্টা করতেছিলাম যে এইগুলোর টাকা নেওয়ার পাশাপাশি আমি যে টাকা নিয়ে বন্ধ করছি বিষয়টা এরকম না, আমি চেষ্টা করছিলাম যে কোনো কিছু একটা করা যায় কিনা। আমার মনে আছে আমি পরীক্ষা দেওয়ার পরে
একটা ওয়েটার মেশিন কিনলাম। ওয়েটার মেশিন কেনার পরে আমি প্রথম দিন আমার বেশ লজ্জা করতেছিল। আমি পরিবারের আসলে যদিও আব্বু সুগার ছিল, কিন্তু আমি যেহেতু বড় ছেলে আমি বেশ আদরেরই ছিলাম। কষ্টের তেমন কোনো কাজ বার্তা আমি করতে পারতাম না। সো প্রথম যেদিনকে আমি আপনার হচ্ছে ওইটা নিয়ে রাস্তায় যাই, সেক্ষেত্রে আমার হচ্ছে বেশ একটা হিজোমিনি কাজ করতেছিল, একটু লজ্জা হচ্ছিল। তারপরেও যেহেতু আমি কিনছি, আমার টাকারও প্রয়োজন ছিল, আমি আপনার হচ্ছে ওইটা ওয়েট মাপা শুরু করি। আপনার হচ্ছে প্রতিজনকে হচ্ছে আপনার 5 টাকা করে। তো আমি আমার মনে আছে মেবি 43 টাকা হয়েছিল ওই দিনকে। একদিনকে বাসায় শুয়ে আছি, রুমমেট আমাকে বলল যে আবিদুর একটা নিয়োগ দিছে যুব উন্নয়ন অধিদপ্তরের আন্ডারে, ই-লার্নিং এ একটা নিয়োগ দিছে, তুমি এটা দেখো, এখানে তোমার হচ্ছে 250 টাকা করে প্রত্যেক দিন দেবে, ভাতা দেবে। সো ওই টাইমটায় আমার আমি আর্নিং সম্পর্কে আপনার হচ্ছে আমি অবগত ছিলাম না আগে, কিন্তু যখন ওই রুমমেট আমাকে বলল এবং ওই লিঙ্কটা আমাকে দিল, আমি ওইখানে যেয়ে অ্যাপ্লাই করলাম। এটা ছিল একটা ফ্রিল্যান্সিং এর কোর্স, বাট এই কোর্স শিখে যে আমি হচ্ছে টাকা ইনকাম করব বা এই লাইনে আমি হচ্ছে আমার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট করব বা এখান থেকে টাকা ইনকাম করব, আমার এরকম কোনো ইন্টেনশনই ছিল না। আমার ওইখানে যার একমাত্র লক্ষ্য ছিল হচ্ছে ওই যে ভাতাটা পাবো ওইটা। বাট কিছুদিন যাওয়ার পরে আমার চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়, যে শুধু এখান থেকে সম্মানই না, এখানে প্রপারভাবে ক্লাস করলে, শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চললে এখান থেকে আর্নিং করা সম্ভব। আমি এখানে অ্যাপ্লাই করলাম, ভাইভাতে টেকার পরে আমি এখানে আসলাম। কিছুদিন যাওয়ার পরে এখান থেকে ব্যাটসম্যানরা কয়েকজন প্রজেক্ট পাচ্ছিল এবং তারা টাকা ইনকাম করতেছিল। আমার যেহেতু বাসায় ল্যাপটপ ছিল না, এইখানে একটু বেশি সময় দিয়ে ট্রাই করতেছিলাম। কোর্স চলাকালীন সময়ে আমি একটা প্রজেক্ট পেয়ে যাই, সেটা হচ্ছে কানাডিয়ান একটা মহিলার। কিন্তু উনি আমাকে একটা শিডিউল দিছিল যে কথা বলার জন্য ভিডিও কলে। বাংলাদেশের সময় এমন একটা সময় ছিল যেখানে হচ্ছে আমার রুমমেটরা রুমে উপস্থিত ছিল, যাদের নিজেদের ভিতরে কথাবার্তা বলার কারণে আমি খুব ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। যার কারণে আমাকে ওই সকালবেলায় আপনার হচ্ছে পার্কে চলে যেতে হয়েছিল। আধা ঘন্টার বেশি কথা বলে এই ডিলটা ফাইনাল করছিলাম আর কি। ই-লার্নিং এ আসা আমার জীবনের একটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল। আমার freelancer.com-এ প্লাস আপনার হচ্ছে $4500 মতো এখন পর্যন্ত আর্নিং হয়েছে। আমার জীবনের পথ যেভাবে চলতেছিল সেই পথটা অনেকটা সহজ ছিল না। আমাকে বারবার বিভিন্ন বিষয়ে ট্রাই করতে হচ্ছিল নতুন কিছু করার জন্য, এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড আমাকে এই জীবনের পথটা সহজ করে দিয়েছে।